মানে ওরা কেয়ার করে না এগুলো। এটুকু বলতে বলতে দেখলাম গরমের হালকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। আচ্ছা, এখানে একটা বিষয় বলি তোমাকে যে ঘাম কেন হয় না? যেমন আমি শ্রীলঙ্কাতে অনেকদিন ছিলাম, চেন্নাইতে অনেকবার গিয়েছি আমার মা যখন বেঁচে ছিলেন। তো ওই জায়গাগুলোতে আমি দেখেছি প্রচন্ড রকম গরম, অনেকটা মিডল ইস্টের গরমের মতোই, কিন্তু সেখানে ঘাম খুব একটা হয় না। আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি আমাদের দেশে। ওদের ক্ষেত্রে এমন না। তাই ওদের গরমটা হচ্ছে যে চামড়া পুড়ায় দেওয়ার মতো গরম। এবং আমার মনে পড়ে একটা দিনের কথা যে আমি একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি চেন্নাইয়ের একটা মসজিদে। সো আমার মনে হলো যে জাস্ট কেউ উপর থেকে টান মেরে আমার মাথা থেকে আমার শরীর থেকে সব পানি টান দিয়ে নিয়ে গেল। আমি তো এভাবে ঘামাচ্ছি না বা কিছু না। বাট এটা তারা এটাতে অভ্যস্ত আরকি। হুম। কত দেশের কত রকমের লোক পণ্য বাহিনীর সঙ্গে, সঙ্গে চলেছে। মানে পণ্য বাহিনীর সঙ্গে বলতে মানে যে কত রকম পণ্য আসলে পরিবহন হচ্ছে। এটা তো শুধু ওই বর্ডারে না। তুমি যেকোনো বর্ডারে যাও। বাংলাদেশ ভারতের বর্ডারেও যদি যাও, পণ্য আদান-প্রদান হয় না? এখন হলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ভালো না। কিন্তু যখন ভালো ছিল তখন তো এটা আরো অনেক বেশি ছিল। বাংলাদেশি বিজনেসম্যান ইন্ডিয়া যেত, ইন্ডিয়ান বিজনেসম্যান বাংলাদেশে আসতো, পণ্য আদান-প্রদান। এটা পৃথিবীর যেকোনো বর্ডারেই হয় কম বেশি। সো কত ঢঙের টুপি, কত রঙের পাগড়ি, অনেক কিছু আরকি। তো দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো, এটা হচ্ছে জামধর। মোগল ছবিতে দেখেছিলাম, বাস্তবে দেখলাম হুবহু সেরকম গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা। এটা হচ্ছে এক ধরনের অস্ত্র আরকি। তো মানে সবকিছুই যেন যাচ্ছে এখান থেকে আরকি। কারো হাতে লাঠি, কারো হাতে বর্শা, মানে নানা রকম জিনিস যাচ্ছে। শেষ। আচ্ছা। তো আ প্রয়োজন ছিল না। তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে, খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকের জমি পাঠানের। সেখানে নেমেছো কি মরেছো। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে। নামলেই কড়াক কড়াক টিপতে মানে একদম মেরে ফেলাইব শেষ। তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেওয়ার আর প্রয়োজন নেই। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে। মানে যেমনটা ধরো চুরি ডাকাতি না হয়, তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ ৳২ করে বছরে খাজনা দেয়। মানে বুঝো পাঠানদেরকে খাজনা দিত যাতে ওরা ঠান্ডা থাকে। ওরা হচ্ছে যাতে ধরো কোনো গ্যাঞ্জাম না করে এরকম। পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে। আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মানে নিজেরা যদি মারামারি লাগে তাহলে যাতে রাস্তার উপর যাতে বন্দুক না মারে। মোটর আবার চলল। কারণ একটু যেটা হয়েছিল ওই ওদের বাসে একটা প্রবলেম হয় টায়ার ফেটে যায়। তো অনেকক্ষণ ধরে সেটা বন্ধ ছিল আরকি। কাবুলির গলা ভেঙে গিয়েছে। তবু বিড়বিড় করে তিনি বলছিলেন সেটার মানে হচ্ছে কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে। দিল, জান, কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললুম, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। মানে আপনি যা বলেছেন সেটা সত্য হোক। হঠাৎ দেখি সামনে এ কি? মরীচিকা? সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো। সেখানে গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলো এবং বড়, বড় হরফে সাইনবোর্ডে লেখা। তো সেখানে কি লেখা? ওই কাবুলি ওর সাথে যে ছিল তাকে মানে কাবুলি বলতে বোঝাচ্ছে কাবুলের অধিবাসী, যেমন ঢাকার অধিবাসী ঢাকাইয়া এরকম আরকি। সো সেখানে লেখা আছে দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ধন্যবাদ। আমি বললুম আমিন। কারণ খাইবার পাসের যে রাস্তা, ওই রাস্তা পার হয়ে যে তুমি এসেছো অনেক কিছু, যে তুমি জীবিত অবস্থায় ফিরেছো। আচ্ছা, খাইবার পাস তো সুখে দুঃখে পেরুলাম এবং মনে, মনে আশা করলাম এইবার গরম কমবে। কমলো বটে, কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল, তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক। এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই। হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির উপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চলল। এই দাগের উপর দিয়ে পণ্য বাহিনীর যেতে আসতে কোনো অসুবিধা হয় না। কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কতদূর পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙ্গা ও খোয়াইয়ে রাত্রিকালে গরুর গাড়ি চড়ার সঙ্গে যদি সে গাড়ি ২০ মাইল বেগে চলে। আচ্ছা, এটা যেটা বুঝিয়েছে আমি সহজভাবে বলি যে এটা হচ্ছে বুঝাচ্ছে বীরভূম বাঁকুড়া এগুলো কোথায়? এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে। আর বীরভূম হচ্ছে যেখানে শান্তিনিকেতন। শান্তিনিকেতন হচ্ছে বীরভূমের বোলপুরে। তো বাঁকুড়া হচ্ছে পশ্চিমবঙ্গে। তো মূলত এখানে বোঝানো ওখানে রাস্তা খুব খারাপ এমনটা বোঝানো হয়েছে। যে এই রাস্তা দিয়ে যেতে এই কাবুলের মানে এই আফগানিস্তানের রাস্তা দিয়ে যেতে অনুভূতিটা অনেকটা হচ্ছে ওইরকম। যখন বীরভূম বাঁকুড়ার রাস্তায় তুমি ২০ মাইল বেগে মানে খুবই স্লো গরুর গাড়ি চলতেছে বা একটু ফাস্টই যাচ্ছে এবং ভেতরে তোমার কোনো কাঁথা বালিশ কিছু নাই। তুমি ভাই মইরা ভূতের মতো অবস্থা, এমন ব্যথা তুমি পাবা। তো এরকম আরকি। তো লান্ডিকোটাল থেকে দক্কা ১০ মাইল। এটা একটা জায়গার নাম, এটা একটা জায়গার নাম। সেই মরুপ্রান্তরে দক্কা দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো। মাটি আর খড় মিশিয়ে একটা উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে। আশেপাশে রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিনঘিনে হলদে রং। তো এরকম আরকি। আচ্ছা, আমরা দেখলাম যে তখন কাবুলি ওকে বলল যে, "চলুন দুর্গের ভেতরে যাই। পাসপোর্ট দেখাতে হবে। আমরা সরকারি কর্মচারী, তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছাতে পারব।" তো দুর্গের অফিসার লেখককে বিদেশী দেখে প্রচুর খাতির যত্ন করলেন। তো দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয়। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ, বরফের কল আবার কি? এখন তো আজকে যেমন রেফ্রিজারেটর আছে চারিদিকে, ডিপ ফ্রিজ আছে, তখন তো এগুলো ছিল না। মানুষ অন্যান্য প্রক্রিয়ায় বরফকে সংগ্রহ করে রাখত। কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল মানে কিভাবে যে তৈরি করছে এটা একটু অবাক হবার মতোই আরকি। এটা বুঝতে পারলাম না। আচ্ছা, আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয়। ৩ বার চাকা ফাটলো আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার গুম হলেন। কারণ এত খারাপ রাস্তা, ৩ বার চাকা ফাটলো, ২ বার ইঞ্জিন নষ্ট হলো। চাকা সারালো, সবই ঠিক করলো। হ্যাঁ, জালালাবাদ পৌঁছাবার কয়েক মাইল আগে সর্দারজির কোমর বন্ধ মানে বেল্টের মতো অথবা নিবিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন সেটা আবার ছিঁড়ে ২ টুকরো হয়ে গেল। তখন খবর পেলাম সর্দারজিও রাত কানা। তো রেডিও কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন অদ্যকার মতো, মানে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। কাল সকাল ৭ টায় আমরা আবার উপস্থিত হব। কারণ যেহেতু সর্দারজি রাত কানা অর্থাৎ ড্রাইভার সাহেব, সো তিনি তো রাতে ড্রাইভ করতে পারবেন না। ৮ মাইল দূরে আফগান সরাই। সরাই বলতে এগুলো আগে থাকতো সরাইখানা, মানে ওখানে যে থাকা যায় আরকি। তো বেতারের সাহেবও আমি আস্তে, আস্তে সেদিকে এগিয়ে চললাম। আর সবাই আস্তে, আস্তে গাড়ি ঠেলতে থাকলো আরকি। সর্দারজি বলল মানে একটু মানে রাগান্বিত হয়ে, "একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে।" সরাই তো নয়, ভীষণ দুশমনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। আচ্ছা, কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে এর সঙ্গে তার কোনো সংস্রব নেই বা কোনো মিল নেই। আচ্ছা, এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সর্দারজি বলছে তোমরা তাড়াতাড়ি যাও নতুবা সরাইয়ের দরজা বন্ধ হয়ে যাবে। মানে হোটেলটা ধরো বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে মানে একটা দুর্গের মতো আরকি। কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে মানে কাজের শেষে মানুষ খুব সুন্দর জায়গাতে যায়। এই বিষয়টা আসলে এমন না। কারণ এই যে স্নিগ্ধতার ছবিটা আমাদের কাজের শেষে একটা সুন্দর বিছানা পাবো, ক্লান্ত ঘুমায়ে পড়বো, এক গ্লাস ঠান্ডা পানি খায়, এটা এরকম না। ঠিক আছে? ৩০ ফুট উঁচু হলদে মাটির নিরেট ৪ খানা দেয়াল, সামনেটাতে একটা বিরাট দরজা, তার ভেতর দিয়ে উট, বাস, ডবল ডেকার মানে দোতলা বাস পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই শেষ ঢোকা, এই দানবের পেট থেকে আর বের হতে হবে না। আচ্ছা। হ্যাঁ। তো ভোরবেলা ঘুম ভাঙলো আজান শুনে, নামাজ পড়ালেন একজন এবং তার কি বলে যে মানে এত ভালো উচ্চারণ, এত সুন্দর উচ্চারণ কিভাবে? তো তিনি চাইলেন একটু কথা বলতে লেখক। তো লেখক একটু ইতস্তত বোধ করছেন, কারণ আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে তো আসলে অনেকের প্রশ্ন করলে মানুষ বিব্রত বোধ করে। কিন্তু ওই বেতারের কর্মকর্তা তাকে বললেন যে, "না, আপনি প্রশ্ন করতে পারেন। এখানের মানুষ এটা নিয়ে বিব্রত হয় না।" তো মোটরে বসে এভাবে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা মানে আগের রাতে কি হয়েছিল না ছিল ভাবতে লাগলাম। চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার ১ম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসলের ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন, "এটাই হচ্ছে জালালাবাদ।" তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য